নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা দুর্বুদ্ধি। এমন কেউ মাননীয় অতিথি নন, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার মাত্র। তবু একটু উত্তেজনা দেখা যায় বই কি। হেডমিস্ট্রেস মিস নিহারিকা কণাগুপ্ত নতুন একখানা সাদা ঢাকায় শাড়ি বার করে পরেন। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস মালাদি চোখে ভালো করে কাজল টেনে নেন। কোটির বহুমূল্য অন্তরাগে নিখুঁত প্রসাধন তার শেষ করেন। মফস্বলের বড় শহর, তরাই গার্লস স্কুল, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়। তবে স্থানীয় মহারাজার মোটা একটা বার্ষিক বৃত্তি আছে বলে খরচটা সচ্ছলেই চলে। সরকারি গ্র্যান্ট একটা ছোটখাটো রকমের আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট চালানোর জন্য কোনো এক স্বর্গত মারোয়ারি মহাজনেরও বোধহয় কিছু দান আছে। মোটের ওপর নাম ডাক খুব কম নয়। মাহিনার অঙ্ক বাংলাদেশের অন্য মেয়ে স্কুলের তুলনায় অনেক বেশি। সুতরাং এরা বেছে বেছে ভালো মাস্টারনি আনতে পারেন, আর তা আনেনও। আজ যিনি আসছেন মিস শুক্লা রায়, ইতিহাসের নাম করা ছাত্রী। বিয়েতে অনার্স ছিল, ফার্স্ট ক্লাস পেয়েছেন। এমএতে প্রথম হয়ে সোনার মেডেল আর প্রাইজ পেয়েছেন। অবশ্য যাকে শিক্ষকতা করে খেতে হবে তার পক্ষে ইতিহাসটা ভালো সাবজেক্ট নয়। এতে কোনো দিনই প্রধান শিক্ষয়িত্রীর পদ পাবার আশা নেই, সেটা শুক্লাও ভালো করে জানত। সেজন্য সে বিটি পাশ করবার পর কোনো চেষ্টা না করে খবরের কাগজ খুলে চাকরির দরখাস্ত পাঠাতে লাগলো, এবং এই কাজটি পাওয়া মাত্র গ্রহণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিলে। কিন্তু মিস গুপ্ত আর মালাদি সন্ত্রস্ত ছিলেন অন্য কারণে। তারা বহুদিন কলকাতা ছাড়া। কলেজে পড়াও শেষ করেছেন অনেক কাল আগে। কলকাতার কলেজে পড়া মেয়েরা বর্তমানে ঠিক কতটা এগিয়ে গেছে তার কোনো চাক্ষুষ পরিচয় তাদের নেই। যেটুকু ওই স্থানীয় ম্যাজিস্ট্রেট, মহকুমা হাকিম, মুন্সেফ তনয়াদের দেখে আভাস পান, সেটুকুর জন্য মনে মনে রীতিমতো একটা সম্ভ্রম বোধ আছে। তার ওপর শুক্লা রায় নাকি ডায়োসেশন ও বেথুনের ছাত্রী, অর্থাৎ আধুনিকতার সর্বশেষ কথা। তার কাছে সেকেলে বলে পিছিয়ে যেতে এরা সকলেই নারাজ। কিন্তু শুক্লা যখন এসে গাড়ি থেকে নামলো তখন এরা একটু হতাশ তো হলেনই, বোধহয় লজ্জিত, এবং তার ফলে একটু রুষ্টও হলেন। শুক্লার পরনে একটি সাধারণ সাদা তাঁতের শাড়ি, হাতে দুগাছি করে সরু চুড়ি, এছাড়া কোথাও কোনো আভরণ তার নেই। এমনকি প্রসাধনের চিহ্ন পর্যন্ত নজরে পড়ল না। মালাদের নখের রং এবং ওষ্ঠের লালিমা যেন তাকেই ব্যঙ্গ করতে লাগলো। মিস গুপ্তের গালের বিলিতি রং বিবর্ণ হয়ে উঠল লজ্জায়। এটাকে শুক্লার অসহনীয় বাড়াবাড়ি বলে মনে করে সেই প্রথম দর্শনে ওরা উঠলেন বিরূপ হয়ে। শুক্লা অবশ্য অত শত বুঝলে না। সে বেশ সহজভাবেই হেসে ওদের সঙ্গে আলাপ করলে, এবং স্কুলের অন্য শিক্ষয়িত্রী, এমনকি যারা নিতান্তই নিচের ক্লাসে পড়ান, তাদের সঙ্গেও যেচে পরিচয় করে নিলে। ওর চাকরির শর্ত ছিল ফ্রি কোয়ার্টার বা বিনামূল্যে বাসস্থান। হোস্টেলও তারই এক পাশে একটা ছোট্ট একতলা বাড়ি। তারই মধ্যে পাশাপাশি এক ঘরওয়ালা কয়েকটি কোয়ার্টার ছিল শিক্ষয়িত্রীদের জন্য। এখানে থাকবার ব্যবস্থা এবং যারা হোস্টেলে খাবেন তাদের জন্য হোস্টেলে খাবার ব্যবস্থা ছিল। কিন্তু মিস গুপ্ত, মালাদি, রমলাদি এরা কেউই হোস্টেলে খেতেন না। মিস গুপ্তের কোয়ার্টারটা ছিল এই বাড়ির পাশেই। স্বতন্ত্র একটু ব্যবস্থা, অর্থাৎ তার পদমর্যাদার অনুরূপ 2 ঘর ও পৃথক পাঁচিলযুক্ত বড় কোয়ার্টার তাকে দেওয়া হয়েছিল। তিনিও তার পদবি বুঝে পাচক ও ঝি রেখেছিলেন। তার বাসার আহারাদিও খ্যাতি ছিল। তিনি নিজে ভালো পাচিকা। মধ্যে মধ্যে নিমন্ত্রণ করে খাওয়ানোর উপলক্ষ থাকলে নিজেই রান্না করতেন মাংসের পদগুলি। মালাদির ছিল কম্বাইন্ড হ্যান্ড, অর্থাৎ
একটি ঝি ঘরের কাজকর্ম করত, আবার সেই রেঁধে দিত। আগুন তাতে যাবার কথা মালাদি ভাবতেই পারতেন না। ঝিয়ের অসুখ হলে বা ঝি বদল হলে তিনি হয় বাজারের খাবার আনিয়ে নিতেন, নয়তো মিস গুপ্তের আতিথেয়তার ওপর নির্ভর করতেন। রমলাদির আয় কম বলে তিনি ঠিকে ঝির সাহায্য নিয়ে নিজেই রান্না করে নিতেন। এছাড়া যারা ওখানে থাকতেন তারা হোস্টেলেই খেতেন, কারণ তাতে খরচ ঢের কম পড়ে। শুক্লা কি ব্যবস্থা করবে জানা যায়নি বলে মিস গুপ্ত প্রথম দিন তারই বাসাতে ওর খাওয়ার ব্যবস্থা করেছিলেন। শুক্লা নিজের কোয়ার্টারে মালপত্র কিছুটা গুছিয়ে নিয়ে স্নান সেরে ভিজে চুল এলিয়ে খালি পায়েই ঝিয়ের পিছু পিছু মিস গুপ্তের কোয়ার্টারে উপস্থিত হলো। ওর খালি পা দেখে মিস গুপ্ত স্তম্ভিত। তার মুখে আর কথাই সরল না। আঙুল দিয়ে ওর পায়ের দিকে দেখিয়ে নীরবে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলেন। মিষ্টি একটু হেসে শুক্লা খুব সহজ কণ্ঠে জবাব দিলে, এখানে বেশ নরম ঘাস, খালি পায়ে চলতে ইচ্ছা হলো। কলকাতায় তো আর এ সুযোগ হয় না। মিস গুপ্ত হঠাৎ প্রশ্ন করে বসলেন, আপনি বুঝি কবিতা লেখেন? না না, সেসব কিছু নয়, লজ্জিতভাবে উত্তর দেয় শুক্লা। খেতে বসলেন ওরা টেবিল চেয়ারে। পাচক পরিবেশন করে যেতে লাগলো। মিস গুপ্ত বিনয় করে বললেন, আপনার অসুবিধা হবে হয়তো, এখানে তো বিশেষ কিছু পাওয়া যায় না। শুক্লা কিন্তু পাল্টা বিনয় প্রকাশ করবার চেষ্টাও করলেন না, বরং বললে, হ্যাঁ অসুবিধা একটু হচ্ছে, কিন্তু সেটা খাদ্যের জন্য নয়। এই টেবিলে বসে খাওয়া আমার ভালো লাগে না, কেমন যেন আড়ষ্ট আড়ষ্ট লাগে। তাছাড়া এত মাছ মাংসও খাওয়া আমার অভ্যাস নেই। এটাও ঠিক। শুক্লার সম্মানে মালাদিকেও মিস গুপ্ত নিমন্ত্রণ করেছিল। মালাদি অদ্ভুত একটা দৃষ্টিতে মিস গুপ্তের মুখের দিকে তাকিয়ে বললেন, ওখানে কি আপনি মাটিতে বসেই খান? হব্বিষ্যি করেন নাকি? না, হব্বিষ্যি করবো কেন, যেমন সাধারণ লোক খায়। আমরা তো মাটিতে বসে খেতেই অভ্যস্ত সবাই, তাই নয় কি মালাদি? এখানে আপনার খাওয়ার ব্যবস্থা কি হবে তাহলে? আপনি কি হোস্টেলে খাবেন? প্রশ্ন করেন মিস গুপ্ত। না না, আমি নিজে রান্না করেই খাবো। মালাদি তাড়াতাড়ি বলে উঠলেন, অবশ্য আমি যা ব্যবস্থা করে নিয়েছি তাও করতে পারেন। ঝিটাকেই 2 টাকা বেশি দিই, ওই রান্না করে দেয় দুবেলা, 2টো সার্ভেন্ট রাখার আর দরকার হয় না। শুক্লা সবেগে মাথা নেড়ে জবাব দেয়, না মালাদি, সে আমি পারবো না। ঝিয়ের হাতে খেতে প্রবৃত্তি হবে না আমার। কি বা রান্না বলুন, আমি বেশ পারবক্ষণ। এ ন্যাকামি অসহ্য বোধ হয় মালাদির। তিনি বলে ওঠেন, স্ট্রেঞ্জ, এখনো এত প্রেজুডিস আছে আপনার? না থাকলেই যে ভালো হতো তা আমি বুঝি মালাদি, কিন্তু প্রেজুডিসের হাত থেকে একেবারে কেই বা অব্যাহতি পেয়েছে বলুন? তাছাড়া ওটা ঠিক আমার জাত বিচার নয়। ভিন্ন জাতের হাতে খেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যা নোংরাতে থাকে ওরা। এই তো ধরুন না, আপনার ঝিকেই তো একটু আগে দেখলুম ময়লা কাপড়, মাথার চুলে একটা ময়লা দড়ি জড়ানো, দূর থেকে যার গন্ধ পাওয়া যায়, আর হাতে হাজা। নিজের সামান্য একটু পরিশ্রম বাঁচাবার জন্য অতটা নিস্পৃহ হতে আমি পারবো না। আমি গরিবের মেয়ে, অভাবের জন্যই তো চাকরি করতে এসেছি। অত বাবুয়ানি করলে চলবে কেন? আমাদের কাজ করার অভ্যাস আছে, খুব কষ্ট হবে না। মালাদির মুখ অকারণেই লাল হয়ে উঠল। বোধহয় তিনি মনে করলেন যে এটা তাকে অপমান করবার জন্যই শুক্লা বললে। তার একটা অখ্যাতি ছিল স্কুলে। মালাদি বিবাহিত, কিন্তু স্বামীর আয় খুব বেশি না। সংসারে খাটতে হতো, মনের মতো কাপড় গয়নাও কিনতে পারতেন না। এই জন্যই নাকি স্বামী এবং একটি সন্তানকে তাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে চাকরি করতে এসেছেন। তার বাপের বাড়ির অবস্থা ভালো নয়, কিন্তু তবু তিনি 100 টাকা মাইনে এবং টিউশনি করে 20 টাকা পাওয়া সত্ত্বেও সেখানে 1 পয়সাও পাঠাতে পারেন না, সব খরচা হয়ে যায়। অবশ্য এ খবরগুলো শুক্লার এখনো পাবার কথা নয়, কিন্তু মালাদির অপরাধী মন কুণ্ঠিত হয়ে ওঠে। এরপর থেকে, অর্থাৎ চাকুরি জীবনের প্রথম দিন থেকেই
শুক্লার সহযোগিনীরা রীতিমতো জেহাদ ঘোষণা করলেন। শুক্লার নাকি বড় দেমাক, সে ওদের বিদ্রুপ করবার জন্যেই নাকি অত সহজভাবে থাকে। তাছাড়া তার নিজের কাজ মানে পড়াশোনাতেও এমন আগ্রহ ও যত্ন দেখায় যে সেটার আর কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না ওদের অপমান করা ছাড়া। তারা যেন এতকাল কিছুই পড়াননি, মেয়েদের যেন কিছুই উন্নতি হচ্ছিল না। ওদের অভিভাবকেরা যেন শুক্লাকেই ডেকে এনে সকলের ভার ছেড়ে দিয়েছিলেন। বাড়াবাড়ি ছাড়া এগুলো আর কি। তার উপর আবার একদিন টিফিনের সময় হঠাৎ শুক্লা মালাদিকেই প্রশ্ন করে বসল, আচ্ছা মালাদি, আপনি ঠোঁটে আর নখে অত রং মাখেন কেন? মালাদি যেন নিমেষে জ্বলে উঠলেন। তবু ভালো রকম জবাব খুঁজে না পেয়ে ঠান্ডা ভাবেই জবাব দিলেন, এগুলো তো আজকাল সবাই মাখে ভাই। কিন্তু সবাই করে বলেই কি যে কোনো কাজ আপনি করবেন? বিচার করে দেখবেন না, যাদের কাছ থেকে অভ্যাসটা আমরা নিয়েছি তাদের রং চুনের মতো সাদা, তার সঙ্গে লালটা তবু মানায়। কিন্তু আমাদের কালো রঙে ওই লাল নখ কি বেমানান আপনার লাগে না? আপনি লক্ষ্য করে দেখবেন যে ঈশ্বর চোখের কিংবা নখের রং ও কারোর একরকম দেননি, গায়ের রঙের সঙ্গে মিলিয়েই দিয়েছেন। তার চেয়েও কি আমরা বড় শিল্পী? স্বভাবে যা আছে তাকেই রাখা ভালো নয় কি মালাদি? তার বাইরে যাওয়া বোকামি। আমার এই জ্ঞানটা কি করে হলো জানেন? তখন আমি বিয়ে পড়ছি। একদিন ট্রামে যেতে যেতে দেখলুম দুটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে পাশাপাশি বসে যাচ্ছে। দুজনেই সুশ্রী, দুজনেই অল্প বয়সী, কিন্তু একটি সর্বাঙ্গে উৎকট প্রসাধনের ছাপ, রুজ, লিপস্টিক, মুখের রং কিচ্ছু বাদ নেই, পাউডার তো তুচ্ছ। অথচ ঠিক পাশেই যে মেয়েটি বসে যাচ্ছিল তার অন্য কোনো প্রসাধন তো নেই, একটু পাউডার পর্যন্ত কোথাও নেই। দুজনের দিকে তাকিয়ে ব্যাপারটা আমি বুঝতে পারলুম। যে মেয়েটির স্বভাবের মধ্যে আছে তাকে কি আশ্চর্য রকম সুন্দর লাগলো কি বলবো। মনে হলো সত্যি সত্যি একটি পদ্ম ফুল কিংবা এক থোকা রজনীগন্ধা। ঈশ্বর দত্ত চেহারাকে কোথাও বিকৃত করেনি বলেই অত সুন্দর দেখাচ্ছিল। মালাদি ঠোঁটটা একটু উল্টে বললেন, সৌন্দর্য সম্বন্ধে রুচিজ্ঞান তো সকলের সমান নয় ভাই। তোমার যা ভালো লাগলো আমার হয়তো তা লাগবে না। রমলা প্রশ্ন করল, তুমি কি তাহলে পাউডারও মাখো না ভাই শুক্লা? কিন্তু প্রাচীনকালেও তো শুনেছি লৌধ্র রেণু, কদম্ব রেণু মাখার রেবাজ ছিল। প্রাচীনকালে ছিল বলেই তো সব কিছু বাঞ্ছনীয় নয় ভাই। তাছাড়া ফুলের রেণুতে আর যাই হোক উৎকট উগ্রতা থাকে না। তাই বলে আমি পাউডার মাখার নিন্দা করছি না, আমার ভালো লাগে না বলেই আমি মাখি না। চামেলি সেন এদের মধ্যে সাজগোজ করতে সবচেয়ে ভালোবাসেন। সেজন্যে তার বান্ধবীরা আড়ালে বলেন ডলি পুতুল। তিনি এতক্ষণ খবরের কাগজে মুখ ঢেকে বসেছিলেন এক পাশে। এখন হঠাৎ কাগজ নামিয়ে বললেন, এ বিষয়ে ভাই আমি কিন্তু শুক্লার সঙ্গে একমত। প্রসাধন জিনিসটা সকলকার চেহারায় মানায় না, তার জন্যেও একটু রূপ থাকা চাই। এই বলে তিনি একটু উচ্চাঙ্গের হাসি হাসলেন। শুক্লা কিন্তু ওর আঘাত গায়ে না মেখে বললে, ঠিকই তো চামেলিদি, আমি যদি এখন আপনাদের মতো সাজতে যাই লোকে যে আমার গায়ে থুতু দেবে। এমনি করেই শুক্লার দিন কাটে। আঘাত যতই আসুক এবং যে দিক দিয়েই আসুক সে অনায়াসে তাকে এড়িয়ে যায়। অন্তত নিজের গায়ে লাগতে সে দেয় না কখনোই। অথচ সে যখন তার মধুর সহজ কণ্ঠে সরল প্রশ্ন করে এক একটা কিংবা ছোটোখাটো কোনো মন্তব্য, তখন সবাই অস্থির হয়ে ওঠেন। কিন্তু ওকে কি করে পাল্টা আক্রমণ করা যায় তা অনেক চেষ্টা করেও কেউ ভেবে পান না। ইতিমধ্যে ঈর্ষার কারণ আরও বেড়ে গিয়েছিল। স্থানীয় একজন বিলেত ফেরত জমিদার মিস্টার লাহেরি এই স্কুলের সেক্রেটারি। ভদ্রলোক বিপত্নিক। একটিমাত্র ছেলেকে আইন পড়িয়ে এখন জমিদারির কাজ দেখতে দিয়েছেন। তারও বিবাহ হয়নি, সুতরাং তিনি সব দিক দিয়েই বিশেষ শ্রদ্ধার পাত্র। বিশেষ করে মিস গুপ্ত লাহেরি মশাইকেও অত্যন্ত সমীহ করতেন। তার মতে এমন মানুষ পৃথিবীতেই আর নেই।
মিস গুপ্ত তাকে মধ্যে মধ্যে নিমন্ত্রণ করে তো খাওয়ানি, নিজে হাতে ভালো করে কোনোদিন মাংস রাঁধলেন পাঠাতে ভোলেন না। লাহিড়ী মশাই সম্বন্ধে মিস গুপ্তের এই মনোভাব তার সহকর্মিনীরা সবাই জানতেন। এমনকি এ নিয়ে গোপনে ঠাট্টা তামাশাও চলত। যদিচ লাহিড়ী মশাইয়ের ব্যবহারের কোনো অন্তরঙ্গতার সুর ছিল না, তিনি সাধারণভাবে বন্ধুর মতোই আচরণ করতেন। এহেন লাহিড়ী মশাই একদিন স্কুলে এসে হঠাৎ এই বোমাটি নিক্ষেপ করলেন। তার ভাইঝি ও ভাগ্নিরা নাকি ইতিমধ্যেই মিস শুক্লা রায়ের অনুরক্ত হয়ে পড়েছে, খুব বেশি রকমের। তার পড়ানোর পদ্ধতি নাকি খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। সকলের সামনেই শুক্লার প্রশংসা করে। তাকে পাওয়া যে স্কুলের পক্ষে লাভের ও গৌরবের হয়েছে তা জানিয়ে অনুরোধ করে বসলেন যে তিনি যেন একদিন মিস গুপ্তের সঙ্গে ওদের বাড়িতে চা পান করতে যান, আর সেটা সামনের রবিবার হলে আরও ভালো হয়। যদিচ তার স্ত্রী নেই, তবু বাড়িতে অন্য মহিলা আরও আছেন, বিশেষ করে শুক্লার ছাত্রীরাই রয়েছে, সুতরাং আপত্তির অন্য কোনো কারণ নেই। এক যদি শুক্লা ঘাড় নেড়ে বললে, নিশ্চয় যাব, নিহারিদির যদি আপত্তি না থাকে রবিবারেই যাব। আমি আপনার মেয়ের মতোই মিস্টার লাহিড়ী, বরং অনুমতি করেন তো এসব পোশাকি ব্যাপারটা বাদ দিয়ে সোজাসুজি কাকাবাবু বলেই ডাকি। নিশ্চয় নিশ্চয়, বড় খুশি হব তাহলে মা। লাহিড়ী মশাই যে সত্যি সত্যি খুশি হয়েছেন তা তার মুখ দেখেই বোঝা গেল। শুক্লা মাথা দুলিয়ে বললে, তাহলে ওই কথাই রইল। কি বলেন নিহারদি? ভালো করে কিন্তু খাবার আয়োজন করবেন, অনেকদিন ভালো কিছু খাইনি তা বলে দিচ্ছি। লাহিড়ী মশাই আরও খুশি হয়ে চলে গেলেন, কিন্তু এ ব্যাপারে এখানে ক্ষোভের অন্ত রইল না। মিস্টার লাহিড়ীর বাড়ির চা খাওয়া একটা বিশেষ সম্মানের ব্যাপার, বিশেষত এর সম্মানটা ছিল এতদিন মিস গুপ্তের পদবীর মধ্যেই সীমাবদ্ধ। বার দুই মাত্র তিনি মিসেস গুপ্তর সঙ্গে মালাদিকে নিমন্ত্রণ করেছিলেন, সেজন্য মালাদি মনে মনে বেশ একটু গর্ব অনুভব করতেন। এমনকি মিস গুপ্তকেও ইদানিং একটু করুণার চোখে দেখতে শুরুও করেছিলেন। আর আজ লাহিড়ী মশাই মালার নাম পর্যন্ত করলেন না, সবাইকে ডিঙিয়ে ওই 2 দিনের মাস্টারনিকে নিমন্ত্রণ করে বসলেন। চামেলি যেন কাঁধটাতে একটা ঝাঁকানি দিয়ে বললেন, হ্যাঁ, ছুরি তোষামত করতে শিখেছিল বটে, সার্থক। মালাদি মুখ অন্ধকার করে বললেন, ওই ঢলানিপনাকে আপনি তোষামত বলেন মিসেস সেন? ছি ছি। মিস্টার লাহিড়ীর বাড়িতে শুক্লার সঙ্গে অমর লাহিড়ীর আলাপ হয়েছিল, কিন্তু ভাই বলে যে সেই আলাপের সূত্র ধরে অমর ওর কোয়ার্টারে এসে হাজির হবে শুক্লা তা স্বপ্নেও ভাবেনি। সেটা কি একটা ছুটির দিন, ওদের চা পর্বের বোধহয় 3-4 দিন পরেই। অমর বাইরে থেকে ডাকলো, আসতে পারি মিস রায়? শুক্লা বিস্মিত হলেও না বলতে পারল না, বললে, আসুন। সে তখন মেঝেতে একটা মাদুর বিছিয়ে ভিজে চুল পিঠে এলিয়ে হাফ ইয়ার্লির খাতা দেখছিল। অমর ঘরে ঢুকতেই বেশ সহজভাবে খাতাগুলো সরিয়ে মাদুরের ওপর বসার জায়গা করে দিলে। অমরের পরনে ছিল সাহেবি পোশাক। সে একটু ইতস্তত করে কোনো মতে পা ছড়িয়ে মাদুরে বসল। ঘরে একটি ছোট তক্তপোষ ছিল, তার উপর সামান্য বিছানা, একটা সুদৃশ্য খদ্দরের চাদর পরিপাটি করে ঢাকা। ওপাশে জানালার ধারে ছোট্ট একটি টেবিলের ওপর শান্তিনিকেতনের মাটির ফুলদানিতে টাটকা কতকগুলো ফুল, আর তার একদিকে কয়েকখানি বই, আর অন্যদিকে রবীন্দ্রনাথের একটি ভালো ছবি। দেওয়ালে একটি ছোট আলনাতে অল্প কয়েকটি কাপড় জামা পরিপাটি করে সাজানো। এক কথায় ঘরটা সর্বত্র একটা সহজ রুচি এবং শিক্ষার ছাপ। অমর মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে। এমন সময় শুক্লা প্রশ্ন করে বসল, কি দরকার বলুন তো আমায়? এই খাতাগুলো আমায় আজই দেখে শেষ করতে হবে, বেশিক্ষণ আপনার সঙ্গে গল্প করতে পারবো না। একটা ঢোক গিলে বিস্মিত অমর অপমানটা গলাধ্যকরণ করলে। সে ঠিক এরকম অভ্যর্থনায় অভ্যস্ত নয়, বিশেষত মেয়েদের কাছে। সে জমিদারের ছেলে, শিক্ষিত এবং রূপবান, কুমারী মেয়েদের সমাজে সর্বদাই সে বাঞ্ছিত অতিথি। কিন্তু এক্ষেত্রে অভিমান জানানো সম্ভব নয়। আরও একটি ঢোক গিলে বললে, দেখুন,
আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমাদের কীরকম বস্ত্র সংকট চলছে জানেন তো, অথচ মেয়েদের যে একেবারে অবসর নেই তাও নয়। আমি ভাবছিলাম যে স্থানীয় কয়েকজন মহিলাকে নিয়ে যদি একটা চরকা ক্লাস খুলি, মানে একটা সমিতি করে অবশ্য, তাহলে সত্যি সত্যি দেশের উপকার করা হয়। আপনার সঙ্গে সেদিন আলাপ করে বুঝলুম যে আপনি এই কাজের উপযুক্ত মানুষ। আপনি এই ভারটা নেবেন? শুক্লা মিনিট দুই চুপ করে থেকে একটু হেসে বললে, আপনাকে সেদিনও বাড়ি গিয়ে দেখলুম সাহেবী পোশাক পরে আছেন, আর আজও তাই। আপনার মুখ থেকে চরকা ক্লাসের প্রস্তাবটা একটু অদ্ভুত শোনাই বটে। সে যাই হোক, কিন্তু একটা মোটা ফাঁকি রইল আপনার প্রস্তাবে। আসলে আমি নিজে চরকা কাটি না, শেখাতে গেলে নিজেকে ভালো করে শিখতে হয়। সুতরাং কিছুদিন না গেলে তো এ সম্বন্ধে কোনো কথাই বলবার অধিকারী নই আমি। অবশ্য শেখা উচিত, সুতো কাটাও উচিত, কিন্তু ত্রুটি যখন রয়ে গেছে নিজের মধ্যে তখন সেটাকে সংশোধন করতে দিন। অমর কিন্তু দমবার পাত্র নয়। সে একটু ইতস্তত করে বললে, আচ্ছা, একটা নাইট স্কুল বসালে কি হয়? এ সম্বন্ধে আপনার মত কি? হয় খুব ভালোই, হেসে বললে শুক্লা। কিন্তু হঠাৎ আপনার এত দেশপ্রীতি জেগে উঠল কেন বলুন তো? এতদিন আপনি কি করছিলেন? আপনার এটা দেশ। আমি তো একেবারে নবাগতা, এখনো 6 মাস হয়নি। তাছাড়া এখানে তো শিক্ষয়িত্রী এবং শিক্ষিতা মেয়ে আরও ঢের ছিলেন, তাদের দিয়ে তো এসব কাজ আরম্ভ করা যেত। এ শুভবুদ্ধি কি জাগলো আপনার আমাকে দেখবার পর থেকে? এটা কমপ্লিমেন্ট হিসাবে নিতে পারলে খুবই খুশি হতুম, কিন্তু চেহারাটা আমার তেমন সুশ্রী নয়, এ সকলে বলে। শুক্লা যে এমন সোজাসুজি আঘাত করবে তা অমর কখনো ভাবেনি। সে লাল হয়ে উঠল। সত্যি কথা বলতে কি, সে এতক্ষণ মুগ্ধ নেত্রে ওর দিকেই চেয়েছিল। তখন কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করতে লাগলো। না, সেজন্য নয়, মনে মনে ভাবছিলাম অনেকদিন থেকেই। এখন আপনাকে দেখে মনে হলো যে আপনি মানে মানে যা আমি বুঝেছি অমরবাবু, আমি বুঝেছি। কিন্তু আপনি যদি সত্যিই দেশের জন্য চিন্তিত হয়ে থাকেন, কাজ আরম্ভ করে দিন গে। আপনার টাকা আছে, লোক আছে, আপনার কাজ আটকাবে না। তারপর যদি দেখি যে সত্য সত্যই কাজ কিছু হচ্ছে, তখন নিজেই আপনার আদেশের সঙ্গে গিয়ে দাঁড়াবো। আমাকে ডাকতে হবে না, কিন্তু তার আগে আপনার সঙ্গে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। এমন দৃঢ় কণ্ঠে কথাগুলো শুক্লা বললে যে এরপর আর বসে থাকার অজুহাত খুঁজে পেল না অমর। বসে থাকতে তার দৈহিক এবং মানসিক দুরকম অস্বস্তি হচ্ছিল। সে বলল, আচ্ছা তবে আসি, বলে টুপিটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। অমরের আগমন নিয়ে একটা মুখরোচক আলোচনা এবং কুৎসার ঝড় বয়ে গেল অন্য দিদিমণিদের মধ্যে। একমাত্র মিস গুপ্তই সে আলোচনাতে যোগ দেননি, বরং একবার একটু ক্ষীণ প্রতিবাদও করেছিলেন। কিন্তু সে ঝড় যাকে সবচেয়ে বিচলিত করার কথা, তার শান্ত ঔদাসীন্যের প্রাচীরে ধাক্কা পেয়ে সমস্ত আঘাতই নিষ্ফল হয়ে ফিরে এলো। আকারে ইঙ্গিতে কোনো অপমানই যখন করা গেল না, তখন চামেলি একদিন সোজাসুজি বলে বসল, আচ্ছা, সেদিন মিস্টার লাহিড়ী আপনার কাছে এসেছিলেন কেন? মিস্টার লাহিড়ী মানে আমাদের সেক্রেটারি? শুক্লা প্রশ্ন করে। না না, জুনিয়র মিস্টার লাহিড়ীর কথা বলছি, অমরবাবু। ও, অমরবাবু, উনি একটা নাইট স্কুল করতে চান, তাই আমার মত জানতে এসেছিলেন, বলে শুক্লায় একটু মুচকি হাসল। চামেলি একটা সশ্রদ্ধ বিস্ময়ের ভান করে বললে, তা তো বটেই, আর কার মতই বা নিতে পারতেন? তেমন কেই বা আছে আমাদের মধ্যে? হ্যাঁ ভাই, সহজ কণ্ঠে জবাব দেয় শুক্লা। আমাকেই ওর পছন্দ দেখলুম। তাছাড়া নাইট স্কুলে যদি আমার উৎসাহ না থাকে তো চরকা ক্লাসেরও প্রস্তাব ছিল ওই সঙ্গে। চামেলির চোখ দুটো হিংস্র হয়ে ওঠে, তবু সে চুপ করেই থাকে। মালাদের সঙ্গে পরামর্শ না করলে ওর কথা খোলে না। যা রিহার্সালও দিয়ে এসেছিল কথোপকথনের, তার সঙ্গে শুক্লার এই সহজ উদ্ধত্ত কথাগুলো একটাও মেলে না।
অবশ্য মালাদির সঙ্গে পরামর্শ করেও বিশেষ কোনো ফল হলো না। ওর এই ধৃষ্টতার সমুচিত জবাব দেওয়া হতো বোধহয় যদি এই ইংরেজিতে যাকে বলে মেজর ইস্যু একটা করে তোলা যেত। কিন্তু বিপদ হলো এই যে যে কুৎসাকে উপলক্ষ করে সেক্রেটারির কাছে নালিশ জানাতে যাবেন সে কুৎসার নায়ক তারই ছেলে। সুতরাং এমন সুযোগটাকে হাতছাড়া করতেই হয়, আর সেজন্য ক্ষোভেরও আর সীমা থাকে না। ইতিমধ্যে অমর লাহিড়ীর স্কুল সম্বন্ধে মনোযোগটা প্রত্যক্ষ হয়ে ওঠে। অর্থাৎ বোঝা যায় যে অমর আর যাই হোক দম্বার পাত্র নয়। কতগুলো সামান্য মেরামতির কাজ ছিল, মিস্ত্রি ডেকে নিজে দাঁড়িয়ে সেগুলো সারাতে শুরু করে দিলে। তাছাড়া মিস গুপ্তর সঙ্গে নাইট স্কুল নিয়ে এবং ওপাড়ার মিসেস মজুমদারের সঙ্গে চরকা ক্লাসের প্রস্তাবটা নিয়ে রীতিমতো হাঁক ডাক সহ আলোচনা চালাতে লাগলো। বাইরের লোক সন্দেহ করল অ্যাসেম্বলির আগামী নির্বাচনে তার দাঁড়াবার ইচ্ছা আছে, আর ভেতরের লোক অর্থাৎ স্কুলের দিদিমণিরা আসল কথাটা অনুমান করে নিয়ে কুৎসার চক্রান্ত করতেও ভুলে গেলেন। তাদের রীতিমতো চিন্তিত দেখা গেল। সত্যি সত্যি অমরের মাথা খারাপ হয়ে গেল নাকি? এরপর আক্রমণটা যেদিক দিয়ে আসে সেটা যেমন অপ্রত্যাশিত তেমনই অভিনব। মিস্টার লাহিড়ী নিজে এক রবিবার দুপুরে এসে হাজির হন শুক্লার ঘরে। আসতে পারি মা? বাইরে থেকে প্রশ্ন করেন লাহিড়ী মশাই। আসুন আসুন কাকাবাবু। উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করে শুক্লা। কিন্তু কি জানি কেন ওর মুখটা কেমন শুকিয়ে ওঠে। ওর মাদুরের ওপর বসে পড়েন মিস্টার লাহিড়ী। তারপর কোনো রকম ভূমিকা না করে বললেন, আমার একটা আর্জি আছে মা তোমার কাছে, বলো মঞ্জুর করবে? তিনি হয়তো আশা করেছিলেন শুক্লা বিনয় করে বলবে, সে কি কথা, আর্জি কেন, আদেশ বলুন। কিন্তু শুক্লা সে ধার দিয়েই যায় না, বরং বলেন, না কাকাবাবু, বড়লোকদের ব্ল্যাঙ্ক চেকে সই করতে ভয় করে, আর্জি না জেনে মঞ্জুর করতে পারবো না। লাহিড়ী মশাই মনে মনে ক্ষুণ্ণ হলেও বাইরে তা প্রকাশ করেন না, শুধু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলেন, আসলে আমি আজ ঘটকালি করতে এসেছি, তুমি আমার ছেলেকে বিবাহ করবে মা? এবার শুক্লা সত্যিই বিস্মিত হলো। সে অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, চট করে জবাব দিতে পারল না। সেই বিস্ময়ের সুযোগ নিয়ে লাহিড়ী মশাই বলে চললেন, ছেলের মতি বুদ্ধি যে খুব ভালো তা বলতে পারি না, কিন্তু তোমার দিকে আকৃষ্ট হয়ে যে রুচির পরিচয় দিয়েছে তার প্রশংসা করতেই হয়। আমার একমাত্র ছেলে, ভালো পাত্রী অনেক দিন ধরেই খুঁজছি, কিন্তু তোমার মতো পাত্রী যে হাতের কাছে পাবো তা আশা করিনি। এ যেন ঈশ্বরেরই যোগাযোগ। তোমাকে পেলে ওই শুধু শান্তি পাবে না, আমিও পাবো। ওর সম্বন্ধে অন্তত নিশ্চিন্ত হব। কি বলো মা? মাথা হেঁট করে শুক্লা বলে, মাপ করবেন কাকাবাবু, আমি তা পারবো না। কেন মা? অমর আমার তো তেমন অপাত্র নয়, লেখাপড়া শিখেছে, লেখাপড়াতে অনুরাগও আছে, স্বভাব চরিত্রও কিছু খারাপ নয়, বরং তোমার যা ঝোঁক আছে পড়ানোতে, ওর সঙ্গে থাকলে সেদিকে যথেষ্ট সুযোগ পাবে। এই স্কুল তোমাদেরই হাতে থাকবে, চাই কি আরো 5টা স্কুল গড়ে তোলবারও সুযোগ পাবে। শুক্লা আরও মাথা হেঁট করে জবাব দেয়, আমি ওর যোগ্যতার সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছি না কাকাবাবু, আমার বিশ্বাস আমি ওর যোগ্য পাত্রী নই। ওটা তোমার প্রচ্ছন্ন অহংকার শুক্লা, উল্টোটাই তুমি মনে করো, কিন্তু এ একটা তোমার জীবনের সুযোগ, এটা মনে রেখো। কণ্ঠস্বরে বিরক্তি আর চেপে রাখতে পারলেন না মিস্টার লাহিড়ী, কিন্তু শুক্লার কাছ থেকে কোনো উত্তর না আসাতে আরও নরম হয়ে আসে ওর গলা। তোমাকে দেখে অবধি আমার এই স্বাদটা মনে জেগেছিল মা, তুমি বিশ্বাস করো, অমর খুব খারাপ ছেলে নয়, জমিদার মাত্রেই খারাপ হয় না। তোমার ভবিষ্যৎ যে কি তার নমুনা তুমি ইতিমধ্যেই তো পেলে কিছু। মিছিমিছি এই জীবন আঁকড়ে ধরে রেখে আর লাভ কি? ভালো সংসারে নিজের স্থান করে নিয়ে জীবন সার্থক করাই কি ভালো নয়? তবুও শুক্লা চুপ করে থাকে। তখন মিস্টার লাহিড়ী সোজাসুজি প্রশ্ন করেন, অমর সম্বন্ধে তোমার আপত্তি কি?
স্পষ্ট করে বলো দেখি। শুক্লা স্পষ্ট করেই বলে, উনি বড় সহজেই আমার দিকে আকৃষ্ট হয়েছেন কাকাবাবু। সহজেই আবার একদিন ভুলে যাবেন, কিংবা আরও সহজে এমনই আর কারোর দিকেই আকৃষ্ট হবেন। এ স্বভাবে লোকেদের বড় ভয় করি মনে মনে। খুব জোরে হেসে ওঠেন লাহিড়ী মশাই। এ তোমাদের মনস্তত্ত্ব নিয়ে বড় বেশি মাথা ঘামাবার ফল। কিন্তু এটা কি একটু বাড়াবাড়ি হচ্ছে না মা? ভালোবাসা শুনেছি প্রথম দর্শনেই হতো আগে, কই তাতে তো দীর্ঘস্থায়ী হতে বাঁধেনি। আমাকে একটু ভেবে দেখবার সময় দেবেন না কাকাবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, বলে লাহিড়ী মশাই উঠে পড়েন। কাল বাদে পরশু জবাবটা কিন্তু শুনবো মা। সারা অপরাহ্ন এবং সন্ধ্যা শুক্লা চুপ করে বসে থাকে। বড় বেশি প্রলোভন। কোথায় 60 টাকা বেতনের চাকরি, আর কোথায় বার্ষিক 20,000 টাকা আয়ের জমিদারি। তাছাড়া পাত্রও ব্যবহারিক দিক থেকে দেখতে গেলে খারাপ নয় এমন কিছু। মিস গুপ্ত ডেকে পাঠানোকে চা খেতে, কিন্তু মাথা ধরার অজুহাতে এড়িয়ে যায়। মালাদি আর চামেলি আজ আবার পরচর্চার সুযোগ পেয়েছে, এটা তারই আভাস। এখন আর ভালো লাগে না শুক্লার। সন্ধ্যা থেকে রাত হয়, খেয়ে শুয়ে পড়ে সবাই। শুক্লাও আলো নিভিয়ে দেয়, কিন্তু ঘুম হয় না একটু। অবশেষে শেষ রাত্রে উঠে দ্রুত হস্তে সুটকেস গুছিয়ে নেয়। তারপর ভালো করে ফর্সা হবার আগেই নিজে সেটা বয়ে হেঁটে স্টেশনে চলে আসে এবং কলকাতার টিকিট কেটে ভোরের ট্রেনে চেপে বসে। কলকাতা থেকে 3 দিন পরে চিঠি আসে মিস গুপ্তর নামে। পোষালো না নিহারদি, চাকরি ছাড়তে হলো। যদি পারেন তো বিছানাটা কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন, আর লাহিড়ী মশাইয়ের কাছে আমার হয়ে মাপ চেয়ে নেবেন। তাকে বলবেন সুখের জীবন এদেশে বহু মেয়েই বেছে নিয়েছে, উপায় না থাকলেই মাস্টারি করতে আসে তারা। আমি না হয় একটু অন্যরকম হলামই, ইচ্ছে করেই বেছে নিলাম এই অবাঞ্ছিত জীবন। কিন্তু এরপর কঠিন হতো ওখানে থাকা, তাই বলে চলে আসতে হলো। একটা সার্টিফিকেট দেবেন নিহারদি? চাকরি খুঁজতে হবে তো আবার। মিস গুপ্ত সব বিবরণ শুনে চুপ করে গেলেন, কিন্তু মালাদি মন্তব্য করলেন, দুর্বুদ্ধিটার কাকে বলে? এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা দুর্বুদ্ধি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।